গল্পস্বল্পে আজ পড়ছি স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অব শার্লক হোমস থেকে নীল পদ্মরাগ। খবরের কাগজের স্তূপটা ওলটপালট করে তারিখ দেখে খুঁজতে খুঁজতে শেষে একটা কাগজ বার করে পড়তে লাগলেন হোমস। মোরকারের কাউন্টেসের গয়নার বাক্স থেকে নীল পদ্মরাগ নামে একটি মূল্যবান পাথর চুরি করার জন্য জন হর্নার নামে ২৬ বছর বয়সী এক চিমনি মিস্ত্রির বিরুদ্ধে অভিযোগ। হোটেল কসমোপলিটনের ওপরতলার পরিচালক জেমস রাইডার এই মর্মে এজাহার দিয়েছেন যে চুরির দিন সে হর্নারকে মোরকারের কাউন্টেসের ড্রেসিং রুম দেখিয়ে দিয়েছিল, যাতে চুল্লির ২ নম্বর শিকটা সে আট করে বসাতে পারে। শিকটা হঠাৎ আলগা হয়ে গিয়েছিল, কিন্তু পরে অন্যখানে ডাক পড়ায় তাকে চলে যেতে হয়। ফিরে এসে সে দেখে যে হর্নার অদৃশ্য হয়ে গেছে, দেরাজের পাল্লা ভাঙা ও খোলা, আর ছোট একটা মরক্কো গয়নার বাক্স ড্রেসিং টেবিলে খোলা পড়ে আছে। পরে জানা যায় যে ওই বাক্সটাতেই কাউন্টেস তার মণিমুক্ত রাখতেন। রাইডার তৎক্ষণাৎ ভয় পেয়ে বিপদের সংকেত করে, আর সেই দিনই সন্ধ্যাবেলায় হর্নারকে পুলিশ ধরে, কিন্তু পাথরটা তার কাছে পাওয়া যায়নি। কাউন্টেসের দাসী ক্যাথারিন কুশাক এই মর্মে সাক্ষী দিয়েছে যে রাইডার এমন ভীতভাবে চেঁচিয়ে ওঠে যে সে তক্ষুনি ছুটে গিয়ে ওই ঘরে ঢোকে। ঘরের জিনিসপত্র তখন কী অবস্থায় ছিল এ সম্বন্ধে সে যে বর্ণনা দেয় তা রাইডারের এজাহারের সঙ্গে হুবহু মিলে যায়। বি বিভাগের ইন্সপেক্টর ব্র্যাডস্ট্রিট হর্নারকে গ্রেফতার করার সম্বন্ধে যে প্রতিবেদন দিয়েছেন তাতে জানা যায় যে হর্নার নাকি গ্রেফতারের সময় প্রচণ্ড ধস্তাধস্তি করেছিল ও উচ্চ কণ্ঠে নিজের নির্দোষিতা ঘোষণা করেছিল। চুরির অভিযোগে আগে একবার হর্নার জেল খেটেছিল। এটা জেনে ম্যাজিস্ট্রেট এ সম্বন্ধে তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত না নিয়ে তাকে বিচারের জন্য আদালতে সোপর্দ করেছেন। বিচারের সময় হর্নারের চোখে মুখে তীব্র মনস্তাপ ফুটে ওঠে। শেষটায় সে অজ্ঞান হয়ে যায় বলে তাকে আদালত থেকে বহন করে নিয়ে যেতে হয়। তাহলে এই হলো পুলিশ কোর্টের ব্যাপার। কাগজটাকে একপাশে সরিয়ে চিন্তান্বিতভাবে হোমস বললেন, এখন আমাদের কাজ হলো কোন ঘটনা পারম্পর্যে একটা ভাঙা গয়নার বাক্স থেকে এটা হাঁসের পেটে গেল তা আবিষ্কার করা। ডাক্তার ওয়াটসন চমকে উঠে বললেন, হাঁস? হাঁস এলো কোথা থেকে? আর নীল পদ্মরাগ, হাঁসের পেট ব্যাপারটা একটু খুলে বলো তো হোমস। হোমস বললেন, পিটারসনকে চেনো তুমি? সেই যে উর্দি পড়া দারোয়ানটা? হোমস বললেন, হ্যাঁ হ্যাঁ, খুব চিনি। ওয়াটসন একটা ছেঁড়া ফাটা হতশ্রী তোবড়ানো শক্ত শোলার টুপি ওয়াটসনকে দেখিয়ে বললেন, এটা তারই সম্পত্তি। ওয়াটসন জিজ্ঞেস করলেন, এটি বুঝি তারই টুপি? না না, হোমস বললেন, ও এটার আবিষ্কারকর্তা মাত্র। মালিক এক অজ্ঞাত কুলশীল ব্যক্তি। এটাকে তুমি নিছকই একটা তোবড়ানো গোল টুপি বলে দেখো না। গোল তোবড়ানো টুপির রহস্য উদ্ঘাটন করতে হবে। আমাদের প্রথমে বলি এটা কেমন করে এখানে এলো। এটা এসেছে বড়দিনের সকালবেলায় খাসা এক নাদুস নুদুস রাজহংসীর সঙ্গে। সেটা এখন পিটারসনের উনুনের আঁচে ঝলসানো হচ্ছে। শোনো তাহলে, খুলেই বলি ব্যাপারটা। বড়দিনের দিন ভোরবেলায় 4টে নাগাদ পিটারসন একটু আধটু স্ফূর্তি করছিল। টটেনহাম কোর্ট রোড ধরে বাড়ির দিকে যাচ্ছিল সে। গ্যাসবাতির আলোয় হঠাৎ সে দেখে সামনে একটু টলতে টলতে একজন চলছে। তার কাঁধ থেকে ঝুলছে এক ধবধবে রাজহংসী। লোকটা যেই গুজ স্ট্রিটের মোড়ে এসেছে অমনি একদল সন্ডা মার্কা লোকের সঙ্গে তার তুমুল ঝগড়া লেগে গেল। গুন্ডাদের একজন ঘুষি মেরে তার মাথা থেকে টুপিটা উড়িয়ে দিতেই সে লাঠি তুলে নিজেকে বাঁচাতে গেল। লাঠিটা মাথার উপর তুলে যেই ঘুরিয়েছে অমনি পিছনের এক দোকানের জানালার কাঁচ চুরমার। এদিকে পিটারসন তখন তাকে গুন্ডাদের কবল থেকে বাঁচার জন্যে ছুটে এসেছিল, কিন্তু সেই লোকটা একে তো জানালার কাঁচ ভেঙে ফেলে হতভম্ব হয়ে পড়েছিল, তার উপর যেই না দেখল যে পুলিশের মতো উর্দি পরা কে একজন তার দিকে ছুটে আসছে, অমনি রাজহংসীটা ফেলে দিয়ে সে সোজা চম্পট দিল।
টটেনহ্যাম কোর্ট রোডের পিছন দিকে যে গলি ঘুচির গোলকধাঁধা আছে, পরক্ষণেই সে তার মধ্যে উধাও হয়ে গেল। আর ওদিক গুন্ডার দলটাও পিটারসনকে দেখে চম্পট দিয়েছে। কাজেই সে গিয়ে দেখে রণক্ষেত্রে কেবল সেই একা বিরাজ করছে। আর এই বিজয় অভিযানের প্রাপ্তিযোগ হল ওই তোবড়ানো টুপি আর বড়দিনের ওই অপূর্ব রাজহংসী। ওয়াটসন বললেন, মালিকটিকে সবে ফিরিয়ে দিয়েছে নিশ্চয়ই? হোমস বললেন, বন্ধু হে, সমস্যা তো সেখানেই। মজার ব্যাপার হলো এই রাজহংসীর বাঁ পায়ে একটা ছোট কার্ড ছিল, আর তাতে লেখা ছিল মিসেস হেনরি বেকারের জন্যে। এবং এটাও সত্যি যে ওই টুপির ওপরের আবরণ এখনও HB আদ্যক্ষর দুটি পড়া যায়। কিন্তু যেহেতু বেকার নামধারী প্রায় কয়েক সহস্র ব্যক্তি এই মর্তধামে আছেন এবং আমাদের এই শহরে অন্তত কয়েকশো হেনরি বেকার দিব্যি বহাল তবিয়তে ঘোরাফেরা করছে, তখন তাদের মধ্যে কাকে এই সম্পত্তিটি ফিরিয়ে দেব? ওয়াটসন তখন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, পিটারসন তখন কি করল? হোমস বললেন, বড়দিনের সকালবেলায় সে এই টুপি আর রাজহংসী আমার কাছে এনে হাজির, কারণ সে জানে যে অত্যন্ত সামান্য সমস্যাতেও আমার আকর্ষণ আছে। আজ এতটা বেলা অবধিও রাজহংসীটিকে আমরা রেখেছিলাম, কিন্তু তার আবিষ্কর্তা শেষ পর্যন্ত খাবার জন্যেই নিয়ে গেছেন। আমি অবশ্য অজ্ঞাত কুলশীল ভদ্রলোকটির টুপিটা রেখে দিয়েছি। আহা, বেচারার বড়দিনের ভোজটাই মাঠে মারা গেল। এবার একটা আতস কাজ ওয়াটসনের হাতে দিয়ে হোমস তাকে জিজ্ঞাসা করলেন, আমার কাজের পদ্ধতি তো জানো, এই টুপিটা যে লোক মাথায় দিয়েছে তার সম্বন্ধে দেখি তুমি কতটুকু অনুসন্ধান করে জানতে পারো। ছিন্ন ভিন্ন বস্তুটা হাতে নিয়ে ঈষৎ বিরক্তির সঙ্গেই ওয়াটসন দেখলেন অত্যন্ত সাধারণ একটা কালো টুপি, সচরাচর যেমন দেখা যায় তেমনই, গোলাকার, বেশ শক্ত, ফলে মাথায় দেওয়ার পক্ষে বেশ কষ্টের। টুপির ওপরের আচ্ছাদন লাল রেশমের, কিন্তু এখন একেবারেই রংচটা টুপি নির্মাতার কোনো হদিস নেই। হোমস ঠিকই বলেছিলেন, HB আদ্যক্ষর দুটি একপাশে লেখা রয়েছে, আর টুপিটা যাতে নষ্ট না হয় সেজন্যে পাতলা একটা আবরণ পরানো। কিন্তু আংটায় ঝুলিয়ে রাখতে রাখতে তা কোথাও কোথাও ফুটো হয়ে গেছে, স্থিতিস্থাপকতাও হারিয়েছে। তাছাড়া জরাজীর্ণ টুপিটা ধুলিমলিন, কয়েক জায়গায় দাগ লাগা, যদিও দেখা গেল যে কালের পোঁছ বুলিয়ে ও দাগগুলো লুকাবার চেষ্টা করা হয়েছে। ওয়াটসন বলল, কিছুই তো চোখে পড়ল না। টুপিটা হোমসের হাতে ফিরিয়ে দিলেন। হোমস বললেন, ঠিক তার উল্টো ওয়াটসন, সব কিছুই তোমার চোখে পড়েছে, শুধু দেখেও তা থেকে যুক্তি সাজাতে পারছো না। যুক্তি প্রয়োগের ব্যাপারে অত্যন্ত অলস তুমি, কিছুতেই মাথা খাটাবে না। হোমস টুপিটা তুলে নিলেন, তারপর টুপিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে নিজের মধ্যে ডুব দিলেন। তারপর এক সময় অস্ফুট স্বরে বললেন, লোকটির যে প্রখর বুদ্ধি তা তো এক নজরেই বোঝা যায়। বর্তমানে তার একটু অভাব চলছে, কিন্তু বছর তিনেক আগেও যে তার অবস্থা ভালো ছিল তাও সহজেই বোঝা যায়। দূরদর্শী ছিলেন, যদিও এখন আর নন, আর সেটা একটা নৈতিক দিগ্ভ্রান্তির দিকে ইঙ্গিত করে। আর সম্পত্তি নষ্ট হওয়ার কথাটা যদি এই প্রসঙ্গে মনে রাখি, তাহলে বুঝতে পারি যে এ অধপতনের কারণ হিসেবে কোনো অশুভ প্রভাব সম্ভবত পানাশক্তি, মানে মদের নেশা, তার উপর কাজ করে যাচ্ছে। তার স্ত্রী তাকে যে আগের মতো ভালোবাসে না, এটাই সম্ভবত তার কারণ। মানুষটি অলস, ঘরেই থাকেন সারাদিন, বাইরে কম বেরোন, রাতের কাজের অভিজ্ঞতা মোটেই রাখেন না, মধ্যবয়সী, চুলের রং ধূসর, কয়েকদিন আগে চুল ছেটেছেন, মাথায় নেবুর তেল মাখেন। এসব অবশ্য অধিকতর প্রত্যক্ষ তথ্য। টুপিটা একটু ভালো করে লক্ষ্য করলে সহজেই বোঝা যায়। আরেকটা কথা বলি, সম্ভবত তার বাড়িতে গ্যাসের ব্যবস্থা নেই। ওয়াটসন বুঝতে না পেরে বললেন, কি করে এ তথ্যগুলি তুমি সংগ্রহ করলে? হোমস একটু মুচকি হেসে বললেন, এই সহজ ব্যাপারটা তোমার মাথায় ঢুকলো না? শোনো তাহলে। হোমস টুপিটা নিজের মাথায় চড়ালেন। অমনি কপাল ঢেকে নাকের গোড়া অবধি টুপিটা নেমে এলো। এটা অবশ্য ঘনফলের মাপের কথা।
হোমস বললেন, এই যে টুপিটা দেখছো, ভালো করে দেখো। এই টুপিটা 3 বছর আগেকার। চারপাশটা লক্ষ্য করো, কানার দিকটা কেমন কোঁকড়ানো। বছর 3 আগে এই ফ্যাশনটা চালু হয়। তাছাড়া টুপিটা সেরা জাতের। রেশমি ফিতেটা কীরকম একবার দেখো, আর আস্তরটাই বা কী চমৎকার। অর্থাৎ বছর 3 আগেও এই টুপির মালিকের এমন চড়া দামের টুপি কেনার ক্ষমতা ছিল, তারপর আর টুপি কেনেননি। এ থেকে তুমি সহজেই অনুমান করে নিতে পারো যে তার অবস্থা বেশ পড়ে গেছে। আর লোকটির দূরদর্শিতা সম্বন্ধে জানতে চাইলে এই টুপি থেকে তুমি জানতে পারবে। যেমন ধরো, টুপি বাঁচাবার জন্যে যে আবরণ পরানো হয়েছিল, তার ঝালর, ছোট্ট চাকতিটা আর ফাঁসের ওপর আঙ্গুল রেখে হোমস মন্তব্য করলেন, টুপির গায়ে তো এসব জড়িয়ে বিক্রি হয় না। ভদ্রলোক যদি এই জিনিস একটি কিনেই থাকেন, তাতেই তো বোঝা যায় যে তার কিঞ্চিত দূরদৃষ্টি ছিল। কারণ হাওয়ার হাত থেকে টুপিটাকে বাঁচবার জন্যে তাকে যথেষ্ট উদ্যোগী হতে হয়েছে। কিন্তু টুপির স্থিতিস্থাপকতা ছিন্ন হবার পরেও আবার যেহেতু সেটা তিনি বদলাবার কোনো চেষ্টাই করেননি, তাতেই মনে হয় এখন তার দূরদৃষ্টি আগের চেয়ে অনেক কম। তার স্বভাব যে ক্রমেই দৃঢ়তা হারাচ্ছে, এটা তারই নজির। আবার টুপিটার অন্যদিকে লক্ষ্য করে দেখো, এই দাগগুলো ঢাকবার জন্য ভদ্রলোক কালি ছিটিয়ে যথেষ্ট চেষ্টা করেছেন। আত্মসম্মান বোধটিকে তিনি যে এখনও সম্পূর্ণ বিসর্জন দেননি, তারই নিদর্শন এটা। আর বাকি বিশেষত্বগুলি, যেমন তিনি যে সদ্য চুল ছেঁটেছেন আর তিনি যে নেবু তেল মাখেন, এসব তো আস্তরের তলার দিকটা খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে। প্রচুর চুলের টুকরো লেগে আছে আস্তরে। আতস কাচ দিয়ে দেখা যায়, স্পষ্টই নাপিতের কাঁচিতে ছাটা। আঠার মতো লেপটে আছে চুলগুলি। তাছাড়া নেবু তেলের গন্ধও পাওয়া যাচ্ছে পরিষ্কার। আর এই ধুলো বাদামি গুঁড়ো, তাতেই এটা দেখা যায় যে ভিতরের এই আর্দ্রতার চিহ্ন নির্ভুলভাবে প্রমাণ করে যে টুপিটা যিনি মাথায় দিতেন তিনি অল্পতেই ঘেমে যেতেন। সেই জন্যেই মনে হয় তাতে কলমে কাজ করার অভ্যাস তার নেই তেমন। অনেক দিন বুরুশ করা হয়নি টুপিটা। তাই বলি, ওহে ওয়াটসন, কখনো যদি তোমার টুপিতে আদ্যিকালের ধুলোকালি দেখি আর তোমার স্ত্রী তোমাকে ওই অবস্থায় বেরোতে দেন, তখনই আমার আশঙ্কা হবে যে তোমার বুঝি পত্নী প্রেম হারাবার দুর্ভাগ্য হলো। ওয়াটসন জিজ্ঞাসা করলেন, কিন্তু তিনি তো ব্যাচেলরও হতে পারেন। হোমস বললেন, স্ত্রীর সঙ্গে সন্ধি করবার জন্যেই তো তিনি নিয়ে যাচ্ছিলেন রাজহংসীটা। পক্ষিণীর বা পায়ের ওই চিরকুটটার কথা ভুলে যেও না। ওয়াটসন পরিতৃপ্তির হাসি হেসে বললেন, সব প্রশ্নের উত্তরই যেন তোমার মুখের আগায়, কিন্তু তার বাড়িতে যে গ্যাস বসানো নেই, এটা তুমি কোত্থেকে অনুমান করলে? হোমস বললেন, ভদ্রলোক যে প্রায়ই জ্বলন্ত মোমবাতির সংস্পর্শে আসেন, তা বুঝতে পারি টুপির ওপর কতগুলো মোমের দাগ দেখে। মোমের দাগ যে গ্যাসের বাতি থেকে লাগেনি এবং টুপির ওপর মোমের দাগ পড়েছে, ভদ্রলোককে এক হাতে টুপি আর অন্য হাতে ফোঁটা ফোঁটা মোম ঝরা বাতি নিয়ে ওপর তলায় উঠতে হয়। এবার খুশি হয়েছ তো ওয়াটসন? টুপি সম্বন্ধে এইসব আলোচনা যখন হচ্ছিল, তখন ঝড়ের বেগে হঠাৎ পিটারসন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে পড়ে হাঁপাতে লাগলো। হাঁপাতে হাঁপাতে বলল, মিস্টার হোমস, ওই রাজহংসীটা। হোমস বললেন, তা আবার কি হলো? হঠাৎ জ্যান্ত হয়ে উঠে পাখা ঝাপটে রান্নাঘরের জানালা দিয়ে উড়ে গেছে নাকি? পিটারসনের উত্তেজিত চোখ মুখ যাতে ভালো করে চোখে পড়ে, সেজন্য হোমস সোফার ওপর একটু কাত হয়ে নিলেন। পিটারসন উত্তেজিত স্বরে বললেন, এই যে স্যার, এই দেখুন, হাঁসটার গলার থলির মধ্যে আমার স্ত্রী কি পেয়েছে। পিটারসন হাত বাড়িয়ে দিতেই তার হাতের চেটোর মধ্যে দীপ্ত একটি নীল পাথর ঝলমল করে উঠল। আকারে একটা কড়াইশুঁটির চেয়েও হয়তো ছোট হবে, কিন্তু এমন স্বচ্ছ আর ঝকঝকে যে তার হাতের মধ্যে সেটা অন্ধকারে বিজলির আলোর মতন ঝলসে উঠল। শীষ দিয়ে ধর্মর করে উঠে বসলেন হোমস। আরে বাস, এ যে মহাদামি পাথর! দেখলে তো ওয়াটসন, আমাদের এই ছোটোখাটো অনুমানগুলো এবার কত গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। এখন আর এই ব্যাপারটা তেমন নিরীহ বলে মনে হচ্ছে কি? এই হলো পাথরটা।
হোমস আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, পাথরটা পাওয়া গেছে হাঁসের পেটে। হাঁসটা আবার মিস্টার হেনরি বেকারের, যিনি মাথায় দেন একটা বিশ্রী টুপি। তাছাড়া তার অন্য কতগুলো বৈশিষ্ট্য তোমাকে তো এইমাত্র খুলে বললুম। কাজেই এবার আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে এই ভদ্রলোককে খুঁজে বার করতে হবে। এই ছোট্ট রহস্যটিতে তার ভূমিকা কতটুকু সেটা জানাই আমাদের প্রথম কাজ। আর তার জন্যে সবচেয়ে সহজ সরল উপায় অবলম্বন করতে হবে আমাদের। সে উপায় হলো যাবতীয় সান্ধ্য কাগজে বিজ্ঞাপন দেওয়া। এটাই যদি ব্যর্থ হই তাহলে অন্য ব্যবস্থা করব। ওয়াটসন জিজ্ঞেস করল, তুমি কি বলবে বিজ্ঞাপনে? হোমস একটা পেন্সিল আর একটা কাগজ নিয়ে খচখচ করে লিখলেন। বিজ্ঞাপনের ক্যাপশন হবে মোটা ও বড় হরফে, পাওয়া গেছে গুজ স্ট্রিটের মোড়ে একটা রাজহংসী ও কালো শোলার টুপি। মিস্টার হেনরি বেকার আজ সন্ধে 6:30 221 বি বেকার স্ট্রিটে আবেদন করলে জিনিসগুলো পেতে পারেন। পিটারসন, এই নাও, সান্ধ্য কাগজগুলিতে ছাপার জন্যে একটা বিজ্ঞাপনের এজেন্সিতে দিয়ে এসো এটা। আর হ্যাঁ, পাথরটা আমি রেখে দিচ্ছি। আর শোনো, পিটারসন, ফেরার পথে একটা হাঁস কিনে নিয়ে আমার এখানে পৌঁছে দিও। এই নিয়ে যাও টাকা। তোমার বাড়িতে হাঁসের মাংস রান্না হচ্ছে, তার বদলে আর একটা হাঁস তো চাই। ওই ভদ্রলোককে তো দিতে হবে। পিটারসন চলে যেতেই হোমস পাথরটা তুলে আলোর মধ্যে ধরলেন। ভারী সুন্দর পাথরটা। হোমস বললেন, কেমন ঝকঝক করছে। এই পাথরটার বয়স এখনো 20 হয়নি। এটাকে প্রথম পাওয়া যায় দক্ষিণ চীনের হ্যানয় নদীর তীরে। এটার অসাধারণত্ব এই যে পদ্মরাগের যাবতীয় বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও এটার রং চুনির মতো লাল না হয়ে নীলাভ। 40 রতি ওজনের এই স্বচ্ছ পাথরটার জন্যে এর মধ্যেই খুন হয়েছে 2টো, অ্যাসিড ছোড়াছড়ি হয়েছে একবার, আত্মহত্যা করেছে একজন, অনেকবার চুরি গেছে। এক্ষুনি এটাকে আমার সিন্ধুকে তালাবন্ধ করে রাখব। এটা যে আমাদের কাছে আছে এই মর্মে কাউন্টেসকে টেলিগ্রাম পাঠাবো। আরও কিছুক্ষণ আলোচনার পর ওয়াটসন বললেন, এখন চেম্বারে যাই। আমি এবার আমার রোগীদের দেখে আসি। মনে রেখো, সন্ধ্যাবেলায় আমি আবার আসব। যে সময়ের কথা তুমি বিজ্ঞাপনে লিখেছ তখনই আসব। রোগী দেখতে গিয়ে এক জায়গায় আটকে পড়লেন ওয়াটসন। ফলে বেকার স্ট্রিটে হোমসের বাড়িতে গিয়ে হাজির হলেন তখন সন্ধে 6:30, অনেকক্ষণ আগেই বেজে গেছে। ওয়াটসন দেখলেন বাড়ির দরজায় গলা অবধি বোতাম আটা কোট গায়ে ঢ্যাঙা মতো একজন লোক দাঁড়িয়ে আছে। ওয়াটসন পৌঁছাবার কিছুক্ষণ পরে অমনি দরজা খুলে গেল। একসঙ্গেই ওয়াটসন ও সেই ভদ্রলোক হোমসের ঘরে হাজির হলেন। আরাম কেদারা থেকে উঠতে উঠতে হোমস বললেন, হ্যালো মিস্টার হেনরি বেকার, বসুন বসুন, এই চুল্লির কাছের চেয়ারটায় বসুন। মিস্টার বেকার, রাতটা আজ বেজায় ঠান্ডা। আপনি যে পোশাক পরে বেরিয়েছেন তা যে গ্রীষ্মকালের পোশাক। আর ওয়াটসন, তুমি একেবারে ঠিক সময়ে এসে হাজির হয়েছ। তারপর একটু থেমে আগন্তুকের মুখের দিকে ভালো করে পর্যবেক্ষণ করতে করতে বললেন, মিস্টার বেকার, এই টুপিটা কি আপনার? আগন্তুকের সংক্ষিপ্ত উত্তর, হ্যাঁ, ওটা আমার। হোমস বললেন, জিনিসগুলো কয়েকদিন ধরেই আমার কাছে আছে, কারণ আমরা ভেবেছিলাম বুঝি আপনি নাম ধাম দিয়ে কোনো বিজ্ঞাপন দেবেন। কেন যে দেননি তা আমাকে বড় ধাঁধায় ফেলেছে। আগন্তুক ভদ্রলোকটি একটু কাষ্ঠ হাসি হেসে বললেন, একসময় আমার কাছে যেরকম অজস্র পয়সা থাকতো এখন আর তেমন নেই। আমি তো নিঃসন্দেহে ভেবেছিলাম যে গুন্ডার দল আমাকে আক্রমণ করেছিল তারাই আমার টুপি আর রাজহংসীটা নিয়ে পালিয়েছে। ওগুলো আর ফিরে পাবো বলে আশা করে তাই আর অনর্থক অর্থের অপচয় করিনি। হ্যাঁ, ভালো কথা। হোমস বললেন, ওটা আমরা খেয়ে ফেলতে বাধ্য হয়েছি। খেয়ে ফেলেছেন? আগন্তুক ভদ্রলোকটি আতকে উঠে বললেন, খেয়ে ফেলেছেন তাহলে? হোমস শান্ত স্বরে বললেন, হ্যাঁ, তা যদি না করতাম তাহলে ওটা কারোর কোনো কাজেই লাগতো না। তবে আর একটা রাজহংসী এনে ওই আলমারিটায় রেখে দিয়েছি। ওটার ওজন আগেটার মতোই, কিন্তু একেবারে টাটকা এখনও। ও, নিশ্চয়ই নিশ্চয়ই। স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন মিস্টার বেকার। অবশ্য আপনার রাজহংসীটার পালক, ঠ্যাং, গলার থলি ইত্যাদি এখনও আমাদের কাছে আছে, যদি চান তো। হো হো করে হেসে উঠলেন মিস্টার বেকার। বললেন,
আমার অভিযানের স্মৃতিচিহ্ন হিসেবে হয়তো ওগুলো লাগতে পারে, তাছাড়া ওগুলো আমার কোন কাজে লাগবে? আগে আপনার আলমারিটায় যে রাজহাঁসটি দেখা যাচ্ছে, আপনার অনুমোদন পেলে আমি সন্তুষ্ট। একটা কাজ ঝাঁকিয়ে হোমস ওয়াটসনের দিকে এক ঝলক দৃষ্টি নিক্ষেপ করে নিয়ে মিস্টার বেকারকে বললেন, তাহলে এই নিন আপনার টুপি আর এই নিন রাজহাঁস। হ্যাঁ, ভালো কথা। হোমস তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলেন, ওই পাখিটা আপনি কোত্থেকে কিনেছিলেন? ওরকম ভালো জাতের সুপুষ্ট রাজহাঁস আমি খুব কমই দেখেছি। মিস্টার বেকার বলল, মিউজিয়ামের কাছে যে আলফাইন আছে, আমরা মাঝে মাঝে সেখানে যাই। দিনের বেলায় অধিকাংশ সময়ই আমায় অবশ্য ওই মিউজিয়ামেই পাওয়া যাবে। আমাদের সরাইওয়ালাটি ভারী চমৎকার মানুষ, উইন্ডগেট তার নাম। সে আবার কিছুদিন আগে এক রাজহংসী সংঘ প্রতিষ্ঠা করেছে। সপ্তাহে কয়েক পেনি করে চাঁদা দিলে বড়দিনে আস্ত একটি হাঁস পাওয়া যায়। যথাসময়ে আমি চাঁদা দিয়েছিলাম। তারপর কি হয়েছে তা তো আপনি নিজেই জানেন। আপনার কাছে আমার ঋণের অন্ত নেই, কারণ যতই বলুন আমার বয়স বা গাম্ভীর্যের পক্ষে এসব সূক্ষ্ম টুপি মোটেই মানায় না। এমন সাড়ম্বরে ও গভীরভাবে তিনি আমাদের দুজনকে অভিবাদন করলেন যে সেটা খুব মজার দেখালো। অতঃপর লম্বা লম্বা পা ফেলে তিনি প্রস্থান করলেন। হেনরি বেকারের ব্যাপার তো চুকে গেল। বেকার চলে যাবার পর দরজা বন্ধ করতে করতে হোমস বললেন, আসল বিষয়টা সম্বন্ধে তিনি যে কিছুই জানেন না তা তো বোঝা গেল। তোমার কি খিদে পেয়েছে ওয়াটসন? ওয়াটসন বললেন, না না, তেমন নয়। হোমস বললেন, তাহলে চলো রাতের খাবার একেবারেই খেয়ে নেই। তারপর খেয়ে দিয়ে খবরটা গরম থাকতে থাকতে ব্যাপারটার একটু অনুসন্ধান করা যাক। ভীষণ ঠান্ডা পড়েছিল সে রাতে। গায়ে অলেস্টার চাপিয়ে হোমসরা গলাবন্ধ জড়িয়েছিলেন। বাইরে নির্মেঘ আকাশে ঠান্ডা তারার দল ঝিকমিক করছে। বিদ্যুৎপল্লী, উইম্পলি স্ট্রিট, হার্লে স্ট্রিট, মারিয়া উইগমোর স্ট্রিটের মধ্যে দিয়ে অক্সফোর্ড স্ট্রিটে গিয়ে পড়লেন হোমসরা। মিনিট 15 মধ্যেই ব্লুমসবেরিতে আলফাইনের কাছে এসে হাজির হলেন। হোলবার্নের মধ্যে যে গলিগুলো ঢুকে পড়েছে তারই একটার মধ্যে মোড়ে এই ছোট পানশালাটা। হোমস ও ওয়াটসন দরজা ঠেলে পানশালার ভিতরে ঢুকে সাদা আলখাল্লা পড়া লালমুখো সেই সরাইওয়ালাকে 2 গেলাস বিয়ার দেবার হুকুম করলেন। হোমস বললেন, তোমার হাঁসগুলো যেমন ভালো, বিয়ারও যদি তেমন হয় তাহলে চমৎকার বলতে হবে। রীতিমতো অবাক দেখালো সরাইওয়ালাকে। আমার হাঁস? হ্যাঁ, হোমস বললেন, এই তো আধ ঘন্টাও হয়নি মিস্টার হেনরি বেকারের সঙ্গে আমার কথা হলো। তোমারই রাজহংসী সংঘের একজন সদস্য তিনি। ও হ্যাঁ, সরাইওয়ালা বলল, এতক্ষণে বুঝলুম। আগে সে তো আমাদের হাঁস নয়। হোমস জিজ্ঞাসা করলেন, তাই নাকি? তবে কার তাহলে? সরাইওয়ালা বলল, কভেন্ট গার্ডেনের এক দোকানের কাছ থেকে 2 ডজন হাঁস এনেছিলাম আমি। তাই নাকি? হোমস বললেন, তা তাদের কয়েকজনকে তো আমি চিনি। এ লোকটা কে? সরাইওয়ালা বলল, এর নাম ব্রেকিনরিজ। হোমস বিয়ারের গেলাসে শেষ চুমুক দিয়ে বললেন, না, তাকে অবশ্যই চিনি না। আচ্ছা চলি, শুভরাত্রি। বাইরের কনকনে ঠান্ডা হাওয়ায় বেরিয়ে এসে অলেস্টারের বোতাম আটতে আটতে হোমস বললেন, এবার দেখা যাক মিস্টার ব্রেকিনরিজ কি বলেন। একটা কথা মনে রেখো ওয়াটসন, এই শৃঙ্খলের একদিকে যদিও সামান্য একটা হাঁস রয়েছে, অন্যদিকে কিন্তু রয়েছে এক বেচারা, যার নির্দোষিতা প্রমাণ করতে না পারলে তাকে 7 বছরের জেলে পৌঁছতে হবে। এমনও হতে পারে যে আমাদের অনুসন্ধানের ফলে তার অপরাধী হয়তো আরও জোরালোভাবে প্রমাণিত হয়ে গেল, কিন্তু তাহলে ভাগ্যক্রমে যখন পুলিশের হাত ফসকে তদন্তের একটা সূত্র এসে পড়েছে, তখন একেবারে শেষ পর্যন্ত না দেখে ছাড়ছি না। এবার চলো তাহলে দক্ষিণ দিকেই যাই, একটু তাড়াতাড়ি পা চালাও। হোলবার্নের মধ্যে দিয়ে অ্যান্ডেল স্ট্রিটের কাছ ঘেঁষে বস্তিগুলোর বাঁকা চোরা গুলি দিয়ে কভেন্ট গার্ডেন মার্কেটে হাজির হলেন হোমসরা। বাজারের মস্ত বড় বড় দোকানগুলোর একটার গায়ে নাম লেখা ব্রেকিনরিজ। মালিককে দেখতে ঘোড়েলের মতো, মুখ চোখ ধারালো, দুগালে ছিমছাম ছুচলো জুলপি। দোকানের খড়খড়ি লাগাচ্ছে এক ছোকরা, আর সে তাকে ওই কাজে সাহায্য করছে। শুভ সন্ধ্যা। বড্ড ঠান্ডা রাত, হোমস বললেন। মাথা নেড়ে দোকানদার হোমসের দিকে তাকালো। হোমস বললেন,
আলফাইনের সরাইওয়ালা তোমার কাছে আমায় হাঁসের জন্যে পাঠালেন। ও হ্যাঁ, তাকে কয়েক ডজন হাঁস পাঠিয়েছিলাম বটে। হোমস বললেন, বড় ভালো ছিল হাঁসগুলি, তা ওগুলো তুমি কোথা থেকে পেলে? দোকানদার এক কথায় তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আচ্ছা মশাই, আপনার মতলবটা কি খুলে বলুন তো। হোমস দৃঢ় স্বরে বললেন, সোজাসুজি জানতে চাইছি, আলফায় যে হাঁসগুলি পাঠিয়েছিলে সেগুলো তুমি কোথা থেকে পেয়েছ? তুমি বলতে না চাইলে বলো না, ব্যাস চুকে গেল। কিন্তু এইসব হাঁসফাঁসের ব্যাপারে আমি যা বলি তা সাধারণত মিলিয়ে দেখতে চাই। যেটা খেলাম আসলে সেটা পাড়া গিয়ে হাঁস, এই বলে আমি 5 পাউন্ড বাজি ধরেছি একজনের সঙ্গে। তাহলে মশাই, ও 5 পাউন্ড আপনি হেরেছেন। দোকানদার বলল, ওটা শহুরে রাজহাঁস। মোটেই না, হোমস বললেন। দোকানদার জোর দিয়ে বললেন, আমি বলছি ওটা শহুরে হাঁস। হোমসও তার সঙ্গে পাল্লা দিয়ে বললেন, তোমার কথা বিশ্বাস করি না। দোকানদার রূঢ় স্বরে বলল, ভেবেছেন হাঁস মুরগির সম্বন্ধে আমার যে আপনি বেশি জানেন? আমি মশাই আতুর ঘর থেকে ওসব নিয়ে নাড়াচাড়া করছি। আবারও বলছি আপনাকে, আলফা ইনে যতগুলো হাঁস পাঠানো হয়েছিল সবগুলি শহুরে হাঁস। হোমস বললেন, তাহলে বাজি ধরুন। দোকানদার বললেন, তাহলে তো খামোখা তোমার ট্যাগ থেকে টাকা খসানো হবে, কারণ আমি যে ঠিক বলেছি তাতে আমার কোনো সন্দেহ নেই। তবে একগুয়েমি করে যে কোনো লাভ নেই, এটা তোমাকে বোঝাবার জন্যেই না হয় 10 পাউন্ড বাজি রাখছি আমি। বিকটভাবে খুক খুক করে হেসে উঠল দোকানি। হাঁক দিল, বিল, হিসেবের খাতাগুলো নিয়ে এসো তো। ছোট্ট একটা চটি খাতা আর আস্ত একটা তেলচিটে খতিয়ান এনে ঝোলানো বাতিটার তলায় রেখে গেল ছেলেটি। দেখুন তাহলে সব জানতা মশাই। দোকানদার বলল, ভেবেছিলাম হাঁসগুলো সব বুঝি বিক্রি হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা চুকিয়ে ফেলার আগেই দেখতে পাবেন এখনও একটা হাঁস রয়ে গেছে এখানে। এই ছোট খাতাটা দেখেছেন তো? হোমস খুঁচিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, তো কি? দোকানদার বলল, যাদের কাছ থেকে হাঁস মুরগি কিনি এটা তাদেরই নামের তালিকা, দেখতে পাচ্ছেন তো? আচ্ছা এই দেখুন, এই পাতাটা হলো পাড়াগিয়ের লোকেদের নামের লিস্টটি, আর তাদের নামের পাশে এই যে নম্বর দেখতে পাচ্ছেন তা হলো ওই বড় খতিয়ান বইটায় তাদের হিসেব কোন পাতায় বসেছে তার পাতার নম্বর। এবার দেখুন, লাল কালিতে লেখা অন্য পাতাটা চোখে পড়ছে তো? শহর থেকে যারা হাঁস মুরগি চালান দেয় এটা তাদেরই নামের তালিকা। এবার 3 নম্বর নামটা কি দেখুন তো। এখানে কি লেখা নিজেই না হয় পড়ে শোনান। হোমস পড়লেন, মিসেস ওকশট, 117 ব্রিক্সটন রোড, 249। ঠিক তাই। দোকানদার বলল, আচ্ছা, আবার ওই খতিয়ানের 249 পাতাটা উল্টে দেখুন। হোমস পাতাটা উল্টে দেখলেন, এই যে মিসেস ওকশট, 117 ব্রিক্সটন রোড, হাঁস মুরগি ও ডিমের চালানির ব্যবসায়ী। দোকানদার এবার প্রমাণ দেবার ভঙ্গিতে বলল, দেখুন এবার শেষ লেখাটা কবেকার। হোমস পড়লেন, ডিসেম্বর 22, 24টা রাজহাঁস, দাম 7.5 শিলিং। ঠিক তাই। দোকানদার বলল, দেখলেন তো কি দাঁড়ালো শেষটায়, আর তলায় কি লেখা? হোমস পুনরায় শুনিয়ে পড়লেন, আলফার মিস্টার উইন্ডিগেটের কাছে 12 শিলিংয়ে বিক্রি করা হলো। দোকানদার বলল, এবারে আপনার কি বলার আছে? হোমসকে যুগপৎ ও অত্যন্ত বিরক্ত ও নিরাশ দেখালো। পকেট থেকে 10 পাউন্ড বের করে মার্বেল পাথরের চ্যাপটা খোপগুলোয় ছুঁড়ে ফেললেন তিনি। তারপর রাগে বিরক্তিতে এমন ভঙ্গি করে দাঁড়ালেন যে মনে হলো কথা বলার কোনো প্রবৃত্তি যেন তার নেই। কয়েক গজ এগিয়ে গিয়ে একটা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে তার সেই অদ্ভুত ভঙ্গিতে প্রাণ খুলে হেসে উঠলেন নিঃশব্দে। হঠাৎ একটা চেঁচামেচির আওয়াজ শুনে হোমস পিছন ফিরে দেখলেন, এই মাত্র যে দোকানটা থেকে বেরিয়ে এলেন সেখানেই হঠাৎ চেঁচামেচি শুরু হয়ে গেছে। দেখা গেল একটা বেটে খাটো ইঁদুর মুখো লোক দাঁড়িয়ে আছে, আর ব্রেকিনরিজ চৌকাঠে দাঁড়িয়ে ঘুষি পাকিয়ে ভীষণভাবে তোষামুদে লোকটাকে লক্ষ্য করে চেঁচাচ্ছে আর বলছে, যথেষ্ট হয়েছে, তোমাকে আর তোমার ওই হাঁসকে নিয়ে। চিৎকার করে উঠল ব্রেকিনরিজ, গোল্লায় যাও তুমি, শয়তানের পাল্লায় পড়ো। মিসেস ওকশটকে নিয়ে এসো এখানে, যা জবাব দেবার সে আমি তাকেই দেব, কিন্তু এ ব্যাপারে তুমি ফ্যাচ ফ্যাচ করতে এসো না, তাহলে কুকুর লেলিয়ে দেব। হাঁসগুলো তো আমি তোমার কাছ থেকে কিনিনি। লোকটি বলল, না, কিন্তু তাহলে ওকশটকেই
ওটার কথা জিজ্ঞেস করো। লোকটি বলল, সেই তো তোমার কাছে আসতে বলেছিল। দোকানদার বলল, তা তুমি প্রুশিয়ার রাজার কাছে গিয়ে জিজ্ঞেস করোগে, আমার তাতে কি? এ নিয়ে আমি যথেষ্ট ভুগেছি, এখন মানে কেটে পড়ো দেখি। ভয়ঙ্করভাবে তেড়ে গেল সে, আর অমনি লোকটি অন্ধকারে গা ঢাকা দিল। হোমস এবার ফিসফিস করে ওয়াটসনকে বললেন, এসো তো আমার সঙ্গে, দেখি এই লোকটার কাছ থেকে কি জানা যায়। আলো জ্বলা দোকানগুলির আশেপাশে দাঁড়িয়ে থাকা এলোমেলো ভিড়ের মধ্যে লম্বা লম্বা পা ফেলে হোমস এগিয়ে গেলেন। বেটে ইঁদুরমুখ লোকটিকে তিনি একটুক্ষণের মধ্যেই ধরে ফেললেন। আস্তে ধরে তার কাঁধে হাত রাখলেন তিনি। অমনি লোকটা তড়াক করে লাফিয়ে উঠে ঘুরে দাঁড়ালো। ওয়াটসন গ্যাসের আলোয় লক্ষ্য করলেন লোকটার মুখ থেকে মুহূর্তে সব রং চলে গিয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছে। আপনি কে? কী চান আপনি? লোকটার গলা ভয় কেঁপে উঠল। হোমস বললেন, মাফ করবেন, এই বোকাটাকে আপনি এইমাত্র যে কথা জিজ্ঞেস করছিলেন তা আমি শুনেই বলছি, আমার বিশ্বাস আমি আপনার কোনো কাজে লেগে যেতে পারি। লোকটি তখন বিস্ময়ের স্বরে বলল, আপনি? আপনি কে? এ ব্যাপারে আপনি কি জানেন? আমার নাম শার্লক হোমস। লোকে যেসব কথা জানে না তা জানাই আমার পেশা। লোকটি বলল, এ ব্যাপারের কথা আপনি জানবেন কি করে? মাফ করবেন, হোমস বললেন, এ ব্যাপারের আগাগোড়া সবই আমি জানি। ব্রিক্সটন রোডের মিসেস ওকশট ব্রেকিনরিজ নামে এক দোকানদারের কাছে কতগুলো হাঁস বেচেছিলেন। আপনি যে হাঁসটার হদিস জানবার চেষ্টা করছিলেন, ব্রেকিনরিজ আবার সেগুলো বেচেছে আলিফার মালিক মিস্টার উইন্ডিগেটকে। তিনি আবার বেচেছেন তার রাজহাঁস সংঘের লোকেদের কাছে, যার একজন সভ্য হলেন মিস্টার হেনরি বেকার। ও, আপনার সঙ্গেই আমি সেই থেকে দেখা করতে চাইছিলাম। দুহাত বাড়িয়ে ছোট্ট মানুষটা চেঁচিয়ে উঠল। তার আঙ্গুলগুলো থরথর করে কাঁপছে। এই ব্যাপারটায় আমি যে কতখানি কৌতূহলী তা আপনাকে আমি বুঝিয়ে বলতে পারবো না। একটা 4 চাকার গাড়ি যাচ্ছিল পাশ দিয়ে, হাত নেড়ে সেটাকে থামালেন শার্লক হোমস। বললেন, বাজারের এই কনকনে ঠান্ডা হাওয়ায় না দাঁড়িয়ে বরং একটা গরম ঘরে বসে আলোচনা করলেই আমরা ভালো করব। কিন্তু আর কোনো কথা হবার আগে দয়া করে বলুন, কাকে সাহায্য করার সৌভাগ্য অর্জন করেছি আমি? লোকটা একটু ইতস্তত করে বলল, আমার আসল নাম জেমস রাইডার। জন রবিনসন হিসেবে অনেকেই জানে। হোমস বললেন, ঠিক তাই, হোটেল কসমোপলিটনের প্রধান পরিচারক। দয়া করে গাড়িতে উঠুন, যেতে যেতে সব বলছি। এক চোখে ভয় আর অন্য চোখে আশা নিয়ে বেটেখাটো মানুষটি আমাদের দুজনের দিকে তাকিয়ে দেখল। সে যেন বুঝতে পারছিল না কোথায় এসে দাঁড়িয়েছে এখন, সর্বনাশের মুখোমুখি না অভাবনীয় লাভের সামনে। গাড়িতে উঠে বসল সে। তারপরে আধ ঘন্টার মধ্যেই তারা বেকার স্ট্রিটের বৈঠকখানায় ফিরে এলো। আসুন আসুন, ভেতরে এসে আরাম করে বসুন। হোমস বললেন, ঠান্ডায় জমে গেছেন দেখছি। মিস্টার রাইডার, আসুন, চুল্লির ধার ঘেঁষে বসুন, আরাম পাবেন। হ্যাঁ, এবার বলুন, চটিতে পা গুলিয়ে নিয়ে হোমস বললেন। ওই হাঁসগুলোর কি হলো জানতে চাচ্ছেন তো আপনি? লোকটি সবিনয়ে বলল, আগে হ্যাঁ। হোমস বললেন, আমার ধারণা আপনি ওই রাজহংসীটার কথা বিশেষভাবে জানতে চান, যেটা ধবধবে সাদা, যার লেজের কাছটায় কালো ডোরা কাটা, তাই না? জেমস রাইডার আবেগে কেঁপে কেঁপে উঠল। আপনি জানেন হাঁসটার কি হলো? কোথায় এখন হাঁসটা? হোমস শান্ত স্বরে বলল, হাঁসটা এখানে এসেছিল। হ্যাঁ, হাঁসটা একটু অসাধারণ বটে, মানে এরকম হাঁস আমিও আগে দেখিনি, তবে আপনার যে সেটার সম্বন্ধে কৌতূহল এতখানি হবে তাতে আমি মোটেও অবাক হইনি। মরার আগে হাঁসটা একটা ডিম পেড়েছিল, ছোট্ট একটা নীল ডিম, আস্ত নিরেট আর কি ঝকঝকে। আমার বিচিত্র সংগ্রহের মধ্যে সেটা আমি রেখে দিয়েছি। জেমস রাইডারের পা যেন টলে গেল। ডান হাত দিয়ে অগ্নিস্থানের তাকটা আঁকড়ে ধরে সে নিজেকে সামলালো। হোমস তার লোহার সিন্দুক খুলে নীল পদ্মরাগটি তাকে দেখালেন। তারার মতো ঝিকমিক করে উঠল পাথরটা। সম্মোহিতের মতো দাঁড়িয়ে রইল রাইডার। তার মুখ যেন সবলে টেনে ধরেছে পাথরটা, কিন্তু সেটা সে চাইবে কি না তা বুঝে উঠতে পারছিল না। হোমস শান্ত স্বরে বললেন, খেলা ফুরলো রাইডার, সাবধানে দাঁড়াও, না হলে এক্ষুনি তুমি চুল্লিতে পড়ে যাবে। ওয়াটসন, তুমি ওকে চেয়ারে ধরে বসিয়ে দাও তো।
কুকর্মের হাত থেকে অব্যাহতি পাবার মতো হিম্মত ওর বুকে নেই। কয়েক ফোঁটা ব্র্যান্ডি খাইয়ে দাও তো বরং। ব্র্যান্ডি খাবার পর তার মুখের রং ফিরে এলো। হ্যাঁ, এবার ওকে একটু মানুষের মতো দেখাচ্ছে। হোমস শান্ত স্বরে বললেন, আমার হাতে সবগুলো সূত্রই আছে, প্রমাণও সব হাতে আমার কাছে। কাজেই আমাকে তোমার বেশি কিছু বলতে হবে না, কেবল মামলাটাকে সম্পূর্ণ করার জন্য একটু আধটু যা বলতে হবে। মোরকারের কাউন্টেসের এই নীল পাথরটার কথা তুমি জানতে? ফ্যাস ফ্যাসে গলায় সে বলল, ক্যাথারিন কুশাক আমাকে এটার কথা বলেছিল। হোমস বললেন, বুঝলাম, কাউন্টেসের দাসী, তাই না? অত্যন্ত সহজে হঠাৎ ধনপ্রাপ্তির এই লোভ সামলানো তোমার পক্ষে সত্যি কঠিন হয়ে পড়েছিল। তোমার চেয়ে ভালো লোকেরাও এই লোভ সামলাতে পারেনি। তার জন্যে খুব একটা বিবেকের দংশন অনুভব করেছ বলে তো মনে হয় না। তুমি জানতে যে চিমনি সারাই হবার মধ্যে শয়তান হয়ে ওঠার সুন্দর উপাদান রয়েছে। তুমি জানতে যে চিমনি সারাই হবার আগে এমনই একটা ব্যাপার জড়িয়ে পড়েছিল বলে হর্নারের ওপরই চট করে লোকের সব সন্দেহ পড়বে। তাই তুমি কি করলে? কাউন্টেসের ঘরের চিমনিটা খানিকটা নষ্ট করে দিলে, তুমি আর তোমার সাগরেদ কুশাক। আর সারাবার জন্য তাতে হর্নারের ডাক পড়ে, সেদিকে নজর রাখলে। তারপর যেই সে চলে গেল, অমনি তুমি গয়নার বাক্স ভেঙে পাথরটা সরিয়ে ফেলে বিপদের সংকেত দিলে, আর বেচারি হর্নার যাতে গ্রেপ্তার হয় সে ব্যবস্থা করলে। তারপর তুমি। রাইডার হঠাৎ কার্পেটের ওপর লম্বা হয়ে পড়ে হোমসের পা জড়িয়ে ধরল। দোহাই, আমাকে দয়া করুন, আমার কথা ভাবুন আপনি। এর আগে আমি কখনো কুকাজ করিনি, আর কোনোদিন করবও না। প্রতিজ্ঞা করছি, নাক্ষত দিচ্ছি, বাইবেল ছুঁয়ে প্রতিজ্ঞা করছি আমি। ও, দয়া করে আদালতে জানাবেন না এই খবরটা। যিশুর দোহাই, দয়া করুন। চেয়ারে গিয়ে বসো, কঠোর স্বরে হোমস বললেন। এখন পায়ে হামাগুড়ি দিতে খুব ভালো লাগছে, কিন্তু বেচারা হর্নার যখন বিনা দোষে কাঠগড়ায় গিয়ে দাঁড়িয়েছিল, তখন তার কথা তুমি কতটুকু ভেবেছিলে? আমি পালিয়ে যাব মিস্টার হোমস, এ দেশ ছেড়ে আমি চলে যাব, তাহলেই তার বিরুদ্ধে সব অভিযোগ কেটে যাবে। সে বিষয়ে আমরা পরে বিবেচনা করব। এবার শুনি তারপরে কি হয়েছিল। ওই রাজহংসীর পেটে ওটা গেল কি করে? আর হাঁসটাই বা খোলা বাজারে এলো কেমন করে? সত্যি কথা বলো, কারণ তার ওপরেই তোমার মরা বাঁচা নির্ভর করবে। শুকনো ঠোঁটের উপর জিভ বুলিয়ে নিল রাইডার। ঠিক যা হয়েছিল তাই আমি আপনাকে খুলে বলছি। সে বলল, হর্নার গ্রেফতার হতেই আমার মনে হলো, এক্ষুনি যদি পাথরটা কোথাও পাচার করতে পারি তাহলেই সবচেয়ে ভালো হবে। কারণ জানি না পুলিশ কখন আমাকে বা আমার ঘর তল্লাশ করে দেখতে চাইবে। হোটেলের কোনো জায়গায় মোটেই নিরাপদ নয়। কেউ যেন আমাকে কোনো কাজে পাঠাচ্ছে, এই ভাব করে আমি বেরিয়ে পড়ে সোজা গিয়ে উঠলাম আমার বোনের বাড়ি। ওকশট নামে সে একজনকে বিয়ে করেছিল। তারা ব্রিক্সটন রোডে থাকে, আর হাঁস মুরগি পোষে আমার বোন বাজারে বেচার জন্যে। রাস্তার প্রত্যেকটি লোককেই আমার পুলিশ কিংবা গোয়েন্দা বলে মনে হচ্ছিল তখন। খুব ঠান্ডা ছিল সে রাতটা। তা সত্ত্বেও আমি ব্রিক্সটন রোডে পৌঁছবার আগেই আমি যেন ঘেমে নিয়ে উঠলাম। বোন যখন জিজ্ঞেস করলো ব্যাপার কি, অমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন, আমি বললুম যে হোটেলে যে পাথরটা চুরি হয়েছে তাতেই আমি বড্ড বিপদে পড়েছি। তারপর খেয়ে দিয়ে রাতে বারান্দায় পায়চারি করতে করতে দেখলাম পায়ের কাছে হাঁসগুলি হেলে দুলে বেড়াচ্ছে। হঠাৎ আমার মাথায় চট করে একটা বুদ্ধি খেলে গেল। জগতের সবচেয়ে ধুরন্ধর গোয়েন্দাকেও তাতে পরাস্ত করা যাবে। কয়েক সপ্তাহ আগে বোন বলেছিল যে বড়দিনের উপহার হিসেবে তার সেরা হাঁসটা আমি নিতে পারি। তার যে কখনো কথার খেলাপ হবে না তা আমি জানতুম। এক্ষুনি তাহলে আমার হাঁসটা তো নিয়ে নিলেই হয়, আর তারপর হাঁসটাকে নিয়ে কেটে পড়ব। উঠোনের এক কোনায় একটা ছোট্ট চালা মতো ছিল, তার পিছনে আমি একটা হাঁসকে ধরলাম। চমৎকার একটা নাদুস নুদুস রাজহংসী, ধবধবে সাদা, কেবল লেজের কাছটা একটা কালো ডোরা। হাঁসটাকে জোর করে ধরে তার ঠোঁট ফাঁক করে পাথরটা আমি আঙ্গুল দিয়ে তার গলায় ঢুকিয়ে দিলাম। হাঁসটা ঢোক গিলতেই দেখতে পেলুম গলা দিয়ে পাথরটা তার গলার থলিতে চলে এলো। কিন্তু হতচ্ছাড়া হাঁসটা ডানা ঝাপটে রীতিমতো কুস্তি করতে লাগলো যেন। আওয়াজ পেয়ে আমার বোন এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে? হাঁসগুলো ছটফট করছে কেন? যেই আমি তার সঙ্গে কথা বলার জন্য ফিরেছি, অমনি হাঁসটা আমার হাত ছাড়িয়ে বাকি হাঁসের সঙ্গে মিশে গেল।
আমি বোনকে বললাম, তুই যে বলেছিলি বড়দিনের সময় আমায় একটি হাঁস দিবি, সেই জন্যে আমি দেখছিলাম কোনটা সবচেয়ে মোটা সোটা। বোন বলল, তোর জন্য একটা হাঁস আলাদা করে রেখেছি, ওই যে মস্ত সাদা হাঁসটা দেখছিস, ওইটাই তোর। সব শুদ্ধ 26টা হাঁস আছে, একটা তোর আর একটা আমাদের জন্যে, আর বাকি 2 ডজন বাজারে বেচা হবে। আমি বললুম, কিন্তু তোদের যদি আপত্তি না থাকে তাহলে যে হাঁসটা আমি এইমাত্র ধরেছিলাম সেটাই আমি নেব। কি আশ্চর্য! বোন বলল, ওইটা তো মাত্র 3 পাউন্ডের বেশি হবে না, তোর জন্যই তো ওটাকে আমরা খাইয়ে দেয়ে এত মোটা করলাম। আমি বললাম, তা নিয়ে তুই আর মাথা ঘামাস না, ওটাই নেব এবং এক্ষুনি নেব। একটু চটে গিয়ে বোন বলল, মর্গে যা, কোনটা চাস তুই? ওই সাদাটা, যার লেজের কাছে কালো ডোরাটা কাটা। আমি বললাম, ওই যে যেটা পালের মাঝখানে ঘুরে বেড়াচ্ছে। বেশ, তাই হোক, ওটাকে মেরে নিয়ে যা তাহলে, বোন বলল। হাঁসটা নিয়ে বেরিয়ে এলাম আমি। তারপর সেটা নিয়ে বন্ধুর বাড়ি পর্যন্ত পুরো রাস্তাটা হেঁটে গেলাম। গিয়ে বন্ধুর সাথে পরামর্শ করে ছুরি এনে হাঁসটা চিরে দেখলাম আমরা, কিন্তু পাথরটার কোনো হদিসই পাওয়া গেল না। আমার বুকের রক্ত জল হয়ে গেল। বুঝলাম যে মস্ত একটা ভুল কোথাও হয়েছে। রাজহাঁস ফেলে তক্ষুনি আবার বোনের বাড়ি ছুটে গেলাম। কোনো কথা না বলে সোজা একেবারে পিছনের উঠোনে গিয়ে দেখি সেখানে কোনো হাঁসের চিহ্নই নেই। চিৎকার করে বললাম, ওগুলো কোথায় গেল বোন? কেন বলতো? বাজারে, দোকানদারের কাছে। কোন দোকানে? কোভেন্ট গার্ডেনের ব্রেকিন রিজের ওখানে, বোন বলল। লেজে ডোরা কাটা হাঁস কি আরেকটা ছিল? আমি জিজ্ঞেস করলাম। আমি সেটা নিয়েছি ঠিক তার মতো। বোন বলল, হ্যাঁ জেম, 2টো হাঁস ছিল লেজে ডোরা কাটা। আমি নিজেই তাদের মধ্যে তফাৎ করতে পারতাম না। এবার আমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। প্রাণপণে আমি দৌড়ে গেলাম এই ব্রেকিন রিজের কাছে। পায়ে যত জোর আছে তত জোরে, কিন্তু ততক্ষণে সে সবগুলো হাঁস বেচে দিয়েছে। কার কাছে বেচেছে সে কিছুতেই বলল না। আজ তো আপনারা নিজেরাই শুনলেন কেমন চোটপাট করে উঠল সে। ওইভাবেই বারবার তাড়িয়ে দিয়েছে আমাকে। আমার বোন ভাবল যে আমি বুঝি পাগল হয়ে যাচ্ছি। কখনো কখনো আমার নিজেরই তাই মনে হয়। কুকিয়ে কেঁদে উঠল জেমস রাইডার। বলল, ঈশ্বরের দোহাই, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন। 2 হাতে মুখ ঢেকে সে ফুলে ফুলে কাঁদছিল। হোমস হঠাৎ উঠে দাঁড়ালেন, তারপর দরজা খুলে বললেন, বেরিয়ে যাও এক্ষুনি। রাইডার বলল, কি বলছেন? ও ঈশ্বর, আপনার মঙ্গল করুন। দুমদুম করে সে বেরিয়ে গেল ঘর থেকে। জেমস চলে যেতেই ওয়াটসনকে হোমস বললেন, লোকটার কখনো হর্নারের বিরুদ্ধে সাক্ষী দেবে না এবং মামলা তখনই নষ্ট হয়ে যাবে। হর্নারও মুক্তি পাবে। পুলিশের যাবতীয় ত্রুটি সংশোধনের জন্য আমাকে কেউ মাইনে দিয়ে রাখেনি। অবশ্য হর্নারের যদি বিপদের সম্ভাবনা থাকতো তাহলে অন্য কথা ভাবতাম, তবে এ লোকটা খুব ভয় পেয়েছে, আর কোনোদিন সে কুকাজ করতে সাহস পাবে না। আর ওকে যদি এখনই জেলে পুরে দাও, দেখবে জেল খেটে বেরোবার পর সে একটা পুরো মাত্রায় ক্রিমিনাল হয়ে উঠেছে। আর ক্ষমা তো মহতের ধর্ম, তাই জেমস রাইডারকে একটা সুযোগ দিলাম। এখানেই শেষ হলো স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমসের গল্প নীলপদ্মরাগ। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।